সব জল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন তারেক রহমান। প্রিয় নেতার প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করেনি, সেটা হচ্ছে জিয়া পরিবার। এই আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সমভাবে প্রয়োগের নির্দেশ সিইসির। দিল্লি, কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার ঘটনা তদন্তের আহ্বান। ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম, সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা। বিনামূল্যের আইপি কয়েক হাত ঘুরে মিলছে ৩ থেকে ৪ লাখ। যারা পেঁয়াজের কাজ করে, আমদানি করে, যারা পেঁয়াজের সাথে জড়িত, তাদের কাছে এটা বিক্রি করে দিচ্ছে দ্বিগুণ টাকায়। অফিসে সিন্ডিকেট আছে বলে আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ীরা আইপি গুলো পাচ্ছে। তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ ৫ জন নিহত। বৈদ্যুতিক ত্রুটির কারণে বিধ্বস্ত আকাশযানটি, দাবি কর্তৃপক্ষের। উড়িয়ে দেয়া হলো নাশকতার শঙ্কা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শেষ হচ্ছে অপেক্ষা, দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি মাটির কাছে, মায়ের কাছে এই ফেরা। ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা। বলছেন দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তারেক রহমান 2008 সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান, তখন তিনি বিপর্যস্ত। রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই 2008-এর 11 সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে। তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান। মাত্র 6 বছর বয়সে 1971-এর মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা। জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হতে হয় তাকেও। পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, তখনও ঘরের কিশোর ছেলে তারেক। অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি, এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল। নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্ব নিয়ে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তারেক রহমান তখন নানান চিন্তক ও দার্শনিকের মাঝে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবেজ, জন লক, রুশো থেকে ভলতেয়ার কিংবা কার্ল মার্কস, বিশ্ব রাজনীতি আর মানুষের অধিকারের পাঠ থেকে নিজেকে ঋদ্ধ করছিলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার গৃহবন্দীও হতে হয় তাঁকে। বাংলাদেশি জাতীয়বাদটা এমন একটা জিনিস যে বাংলাদেশকে নিয়ে যারা ভালোবাসে, যারা বাংলাদেশকে লালন করে, বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে, বাংলাদেশকে সবার উপরে রাখতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করেনি, সেটা হচ্ছে জিয়া পরিবার। এই আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এটাকে পারিবারিকভাবে বলার কোনো কারণ নাই। কারণ হলো একটি, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয়তাবাদ। এর ফলেই মানুষের আকাঙ্ক্ষাটা এবং মানুষের আস্থার জায়গাটা বেশি।
আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু 1988-তে পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে 91-এর নির্বাচনে যোগ দেন প্রচারণায়। 2001-এর নির্বাচন পূর্ব সময়েই তৃণমূলের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা শুরু করেন তারেক রহমান। 2002-এ ধীরে ধীরে দলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে 2005 থেকে ছুটে বেড়ান গ্রামে গঞ্জে পথে প্রান্তরে। আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্র দল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এরকম নেতা আমরা তৈরি করতে পারি। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, কতজন মানুষ আছে, কোন গ্রামে কয়টা গরু আছে, কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে কি আছে, সব কিছু সেগুলি ছিল তার কাছে। সে শুরু করে দিয়েছিল অলরেডি। এরপর আসে আলোচিত 2007। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে 3 সেপ্টেম্বর মুক্তি পেলেও ঘরে ফেরা হয়নি। হাসপাতাল থেকেই 11 সেপ্টেম্বর চলে যেতে হয় যুক্তরাজ্যের লন্ডনে। 2009-এ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান। রাজনৈতিক নানান উত্থান পতন সঙ্গী করে আবারও ঘুরে দাঁড়ানোর পালা। কর্মীরা বলছেন, উন্নত দেশে বসে উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে ভেবেছেন। নিপীড়ন, নির্যাতন, গুম খুনের শিকার দলের নেতাকর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও ভর করেছেন সাহসে। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। মায়ের অবরুদ্ধ অবস্থা, ছোট ভাইয়ের অকাল প্রয়াণ, বিদেশ বিভুঁইয়ে বসে পরিপক্ক মানুষের চোখের সামনে ভাসতে থাকে রাজনীতির নিষ্ঠুরতা। পারিবারিক দুঃসহ নিপীড়নের খড়গ শুধু পরিবারেই নয়, নেমে আসে গোটা দলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান দলের পূর্ণ নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। নেতাকর্মীদের দাবি, 2024-এর অভ্যুত্থানের শুরু থেকে শেষ পুরোটা সময় নেপথ্যের দারুণ কুশীলব ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার ক্ষেত্রে নিখুঁত কৌশলী ভূমিকা নেন। একদিকে সরকার পতনের আন্দোলনে তীক্ষ্ণ নজর, অন্যদিকে রাষ্ট্র মেরামতের সংস্কার ভাবনা। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক সরকারে গুরুত্ব দিয়ে নির্বাচনের তাগিদও দিতে থাকেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। অবশেষে সব জল্পনা কল্পনা, শঙ্কা আর উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে। নিজেদের অনুপ্রাণিত মনে করছেন কর্মীরা। বলছেন, এক জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতিকের অনন্য এক স্বদেশ প্রত্যাবর্তন। যে বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব যে বিষয়টা কাজ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে এবং জিয়া পরিবার এবং বিএনপি, এটার উত্তরাধিকার, এটার রাজনৈতিক দর্শন উনি ধারণ করেন, যার ফলে ওনার গ্রহণযোগ্যতাটা বেশি এবং প্রধান নেতা, এর ফলেই কিন্তু প্রধান নেতা উনি হওয়ার যোগ্যতাটা অর্জন করছেন। আর যারা নিন্দুক, যারা সমালোচনা করতে, সেই সমালোচনার অবসান ঘটবে। আমি মনে করি সারা বাংলাদেশ সেদিন আনন্দে উদযাপিত হবে, আনন্দে উদ্বেলিত হবে। দীর্ঘ 17 বছর একটি সরকারের রোশানলে থেকে দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। তার অপেক্ষায় আগামীর বাংলাদেশ। নেতাও আমাদেরকে শিখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং শুধু স্বপ্ন দেখান নেই, স্বপ্ন বাস্তবায়নের উপায়ও দেখিয়েছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংগ্রামের যে নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তারেক রহমান বাংলাদেশে যখন ফিরবে, সারা বাংলাদেশে নতুন জোয়ারের সৃষ্টি হবে এবং সেই জোয়ারে বাংলাদেশের তরুণ সমাজ আন্দোলিত হবে। এই পলিমাটির সৌরভ গায়ে মেখে তারেক রহমান নামছেন এক কঠিন পরীক্ষায়। তার প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন অনুসারীরা। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসছেন বিএনপি নেতাকর্মীরা।
দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। সাভারের নবীনগরে ঢাকা আরিচা মহাসড়কে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ভোর থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন বিএনপি নেতাকর্মীরা, তাদের ঢাকা আসার খবরগুলো জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি দেশের দূর দূরান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চল থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে নেতাকর্মীরা কিন্তু যে যানবাহনে করে ঢাকামুখী হচ্ছেন। আমরা এরই মধ্যে বেশ কিছু যানবাহন দেখেছি যে তারা ঢাকায় প্রবেশ করছেন। তাদের যানবাহনের সামনে আমরা বিভিন্ন ব্যানার দেখেছি, তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও কিন্তু আমরা দেখেছি দিতে দিতে তারা কিন্তু ঢাকামুখী হচ্ছেন। আপনি জানেন যে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল তারেক রহমান তিনি দেশে আসছেন। আর এই তাকে স্বাগত জানানোর জন্যই কিন্তু সারা দেশের মতো সাভারের স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। তারা তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি, তারা আজকে দুপুর নাগাদ ঢাকার দিকে প্রবেশ করবেন। এছাড়া তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা এর মধ্যে সম্পন্ন করেছেন। অনেক নেতা কর্মীদেরকে কিন্তু দেখেছি তারা তাদের যে যাত্রা বহরের যে যানবাহন থাকবে সেটি কিন্তু এর মধ্যে প্রস্তুত রেখেছেন এবং স্ব নেতা কর্মীদের যানবাহনে তোলার জন্য পরিবহনগুলো কিন্তু এর মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত স্থান সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন। তারা বলছেন যে সাভার, আশুলিয়া, ধামরাই এই অঞ্চলের নেতা কর্মীরা তারা বলছেন যে যদিও তারেক রহমান আগামীকাল আসবেন, তারপরেও তারা যাতে এর আগেই ভালো জায়গায় পেতে পারেন এই জন্য কিন্তু তারা আজকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আজকে সকাল থেকে আমরা ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্র আব্দুল্লাহপুর বাইপাইল এই সড়ক তিনটি কিন্তু আমরা বেশ কয়েকটি স্থান ঘুরে দেখেছি। আমরা দেখেছি তার আগমনকে ঘিরে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি কিন্তু আমরা দেখেছি তারা বেশ দায়িত্ব পালন করছেন। আর তারা যেটা বলছেন যে তারেক রহমান আসবেন, এর জন্য নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী হবেন, এর জন্য বাড়তি যানবাহনের চাপ সৃষ্টি হতে পারে, এর জন্যই কিন্তু তারা বাড়তি প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে কিন্তু ঢাকামুখী হচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে দল দুটির নেতারা বলছেন ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, মব করে পত্রিকা অফিস আগুনে পুড়িয়ে দিয়ে গণতন্ত্র কায়েম হয় না। সংলাপে আওয়ামী লীগের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে মত দেন এনসিপি আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি, এ নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে ইলেকশন ডায়ালগ। মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বামজোটের শীর্ষ নেতারা। শেষ করতে চাই, সে কারণেই এই কৌশল। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দলগুলো কি করবে এর প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি, অর্থনৈতিক আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবে। আমরা যে বাংলাদেশ চাই, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, পুলিশ, ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্স, পলিটিক্যাল পাওয়ার, ইভেন দ্য স্টেট অ্যাপারেটাস। সংলাপে জুলাই শহীদ পরিবারের একজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় দলগুলোতে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাব দেন নেতারা। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে, আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসেনি। এটা তো প্রশ্নই ওঠে না। এত রক্ত, এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না।
আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব, দেবিদ্বার। সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলটি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ নিয়ে নানা আলোচনার মীমাংসা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে আমরা এটা করার পক্ষে, কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ফ্যাসিবাদ পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হলো ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেটা থেকে জন্ম নেয় সেইটাকে নির্মূল করে দেওয়া। বিএনপি মহাসচিব এ সময় বলেন, গণতন্ত্র দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মপ করে তা আদায় করা যায় না। আমি আপনার সুতরাং আমি আপনার মপ তৈরি করে আপনাকে মেনে দিলাম, জেলিস্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারব। নির্বাচনী এই সংলাপে র‍্যাব বিলুপ্ত, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা, শ্রম আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। নেতারা জোর দেন রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেছে দেশটির বেশ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার সকাল থেকে এসব সংগঠনের কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা দেখা দেয় রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে শহর জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশ ব্যারিকেড বসানো হয়। এক পর্যায়ে সেই ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। কট্টর হিন্দু সংগঠনগুলো পাশাপাশি বেশ কিছু বামপন্থী সংগঠন প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। নিরাপত্তা শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলা, শিলিগুড়ি ও দিল্লির মিশন থেকে ভিসা প্রদান পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। ভারতে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। আর দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সংকটের কূটনৈতিক সমাধানে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যথায় সুযোগ নিতে পারে চরমপন্থীরা। এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের। দুদিন আগে দিল্লিতে বাংলাদেশ হাউজে রাতের বেলা হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কূটনৈতিক এলাকার মধ্যে ঢুকে বাংলাদেশের হাই কমিশনারের নাম উল্লেখ করে নানা হুমকি দেয় তারা। পাশাপাশি কলকাতার উপহাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারেও হামলার চেষ্টা করে উগ্রপন্থীরা। সেই জেরে ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। মঙ্গলবারও দিল্লি, মুম্বাই ও কলকাতায় পূর্ব ঘোষণা দিয়ে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেছে তারা। এই ঘটনার প্রেক্ষিতে সকালে হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এসব নিয়ে উদ্বেগের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের কঠোর বার্তা দেয় বাংলাদেশ। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে গেছে এমন খবরে সম্প্রতি চট্টগ্রামে দেশটির উপহাইকমিশনারের বাসা সংলগ্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করে আন্দোলনকারীরা।
এর আগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবও করা হয়। এই তলব পাল্টা তলব অস্থিরতা ও উদ্বেগ বাড়াচ্ছে দুদেশের মধ্যে। এরকম সম্পর্কের অবনতি হলে দুদেশে চরমপন্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের উত্থান শুরু হয় এবং সম্পর্ক তখন চরমপন্থীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় চরমপন্থী অংশ দুদেশের সম্পর্ক উত্তেজনার মধ্যে নিয়ে যেতে চায়। আমরা যেন সে উস্কানিতে পা না দেই এবং কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা চরমপন্থীদের হাতে ছেড়ে না দেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেশী ভারতের আন্তরিকতা সবচেয়ে জরুরি বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশের যে কনসুলেটগুলি আছে অতীতেও আমরা দেখেছি ভারতে সেগুলির প্রতি আঘাত এসছে। দুই দেশের সরকারি একটা পর্যায়ে গিয়ে হয়তোবা কূটনৈতিকভাবে এই যে দূরত্বতা তৈরি হয়েছে সেটা নিরসন করার চেষ্টা করবেন, যেটা আন্তর্জাতিক মহলের জন্য এই মুহূর্তে কনসার্ন হিসেবে দাঁড়িয়ে। তবে এর জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনটা আমার মনে হয় জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে 6 বার তলব করা হলো ভারতের হাইকমিশনারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। অসময়ে যমুনার বাম তীরে ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার 53 বছর বয়সী বিধবা তাজিনা বেগম 3 বার ভাঙনের পর যমুনার পাড়ে ছিল তার দোচালা ঘর। সম্প্রতি শেষ আশ্রয়স্থলটিও গেছে নদীগর্ভে। এরপর থেকে হাড় কাঁপা শীতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন। শীতের কষ্ট, সেই কষ্ট আর কোনো শেষ নেই। আল্লাহ সরকার সাহায্য করাতে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাও, আর না করলে এই কষ্ট দূরই হবে না। টানা 2 মাস 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েক একর ফসলি জমি। এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর, ক্লিনিক, নৌথানা, বিদ্যালয় ও 20,000 মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক। নদী ভেঙে নিল, আমার বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই, কই থাই শীতের মধ্যে নাম করে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদিও এখন ভাঙ্গার কথা না, কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর, নদী এখন ভাঙ্গা শুরু করছে। আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে অনেক বসত ভিটা ছিল, সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে। ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা। তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা, অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল, ওটা বিলীন হয়ে গেছে গা। এখন একটা রাস্তা, অনেক লোকের যাতায়াত, প্রায় 40-50 হাজার লোকের যাতায়াত এই রাস্তা। অনেক জায়গায় আমরা চেষ্টা করছি, অনেক যোগাযোগ করছি, এ পর্যন্ত কোনো আমাদের কোনো ফল আসে না এই কাজ, এই চেষ্টায় আমাদের কোনো পদক্ষেপ না, কেউ পদক্ষেপ নেয় নাই। এরই মধ্যে সেই অঞ্চলের 900 মিটার এলাকার নদী ভাঙন রক্ষার জন্য একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। স্থায়ী সমাধানের জন্য কোলাবাড়ির উজানে 5.5 কিলোমিটার এরিয়ায় আমাদের একটা ডিপিপি দেয়া রয়েছে, এটা ইতিমধ্যে প্ল্যানিং কমিশনে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য ওই এলাকায় 5.5 কিলোমিটার ডিপিপির প্রস্তাবনা দেয়া হয়েছে, যা পরিকল্পনা কমিশনে রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কথা ছিল আমদানি শুরু হলে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে, কিন্তু তা হয়নি। রাজধানীতে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা দরে। অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি প্রকৃত আমদানিকারকরা। বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি কিনতে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ফলে আমদানি বাড়লেও কমছে না দাম। বাজারের অন্যতম টেনশন এখন পেঁয়াজের দাম কিছুতেই না কমা। মুড়ি কাটা কিংবা হালি পেঁয়াজের দর শুনলেই যেন পিলে চমকে যায়। ঝাঁজ কমাতে গত 7 ডিসেম্বর থেকে আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50 জন ব্যবসায়ীকে 30 টন করে দেওয়া হচ্ছে আমদানির অনুমতি। তবে বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি আমদানিকারকদের হাতে পৌঁছাচ্ছে কয়েক হাত ঘুরে 3 থেকে 4 লাখ টাকা খরচে।
অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা লাখ টাকা উৎকোচ নিয়ে এই আইপি দিচ্ছেন এমন ব্যবসায়ীদের যারা পেঁয়াজ আমদানি করেননি। তারা আবার কয়েক লাখ টাকা নিয়ে সেই আইপি বিক্রি করছেন প্রকৃত আমদানিকারকদের কাছে। আমার পরে যারা আইপি করছে, আমার পরে যারা অ্যাপ্লিকেশন করছে তারা পেয়ে গেছে, কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশন করছি, আমি আমারটা পাইছি অনেক দেরিতে, কারণ আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমাদেরকে বিভিন্নভাবে জটিল মাধ্যমে যায় এটা বের করতে হচ্ছে। কিরকম? এটা খরচ হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে। অফিসে সিন্ডিকেট তো থাকতেই পারে, অফিসে সিন্ডিকেট না থাকলে তা পেঁয়াজের ব্যবসায়ীরাই শুধু আইপি গুলো পাইতো। অফিসে সিন্ডিকেট আছে বলে আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ীরা আইপি গুলো পাচ্ছে। এটাও যেন কেউ যেন বলে না যে ইম্পোর্টাররা লাভ করতেছে, কিছু আছে তো সমস্যা আছে বিতর্কত। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের মোকামে কম দামে কিনলেও আইপি বাবদ অতিরিক্ত খরচার কারণে দেশের বাজারে আশানুরূপ কমেনি পেঁয়াজের দাম। ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। ধরেন একজন চালের ব্যবসায়ী 30 টনের আইপি পেয়েছে, ওনার কাছ থেকে আমার কিনে নিতে হচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে, কারণ উনি বিক্রি করবে লাভ দিয়ে। আমি পাথরের কাজ করি, এখন পেঁয়াজের আইপি করে ফেলছি, মানে একই তো আমাদের ডকুমেন্টস লাগে। তো এই আমি তো আর পেঁয়াজ আমদানি করব না, সেক্ষেত্রে কি আর যারা পেঁয়াজের কাজ করে আমদানি করে, যারা পেঁয়াজের সাথে জড়িত, তাদের কাছে এটা বিক্রি করে দিচ্ছে দ্বিগুণ টাকায়। 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ যে যেমন চাহিদা পাইতেছে সেভাবে নিচ্ছে। প্রায় 1100 1150 লাইসেন্সের দরখাস্ত জমা হয়েছে। তো এগুলো তো সব পেঁয়াজের ব্যবসায়ী না। সরকারকে মূলত দেখতে হবে পেঁয়াজের ব্যবসায়ী কারা বাংলাদেশে। আইপি অনিয়ম বন্ধের তাগিদ দিচ্ছেন আমদানিকারকরা, পাশাপাশি দাবি জানান বাজার নিয়ন্ত্রণে চাহিদা মাফিক আইপি দেয়ার। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি ও উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা। সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সেই বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে, এরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সেন্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জেলার 169টি গির্জাসহ খ্রিস্ট অনুসারীদের বসতবাড়ি সাজানো হয়েছে বর্ণিলালয়ে। করা হয়েছে নানা ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবে। 24 তারিখ রাতে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে পা ধোয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে বিশেষ করে রাত্রি জাগরণের একটি বিশেষ সভা পরিচালিত হয়। আমাদের বড়দিন 25শে ডিসেম্বর, কিন্তু তার আগে থেকে যেমন ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে একটা ভাব চলে আসে ক্রিসমাস। ডিসেম্বরের 1 তারিখে আমরা খুব কীর্তন গান গেয়েছি, সারা গোপালগঞ্জে যতটা চার্চ আছে আমরা সব চার্চে ঘুরেছি। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা এই গির্জাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ। তো গুরুত্বপূর্ণ চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্ম যীশু খ্রিস্টের। সেই আদলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৈরি করা হচ্ছে গোশালা। বসতবাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। 24 ডিসেম্বর রাত থেকেই চার্চগুলোতে থাকবে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলার আয়োজন। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে। প্রতিবারের মতো এবারও আমাদের এই দিনটি আনন্দঘন মুহূর্তে কাটবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সারা বছর একটি দিনের অপেক্ষায় থাকেন যিশু ভক্তরা। পুরো ডিসেম্বর জুড়েই নেওয়া হয় বড়দিনের প্রস্তুতি। আনন্দ উৎসবের সাথে খ্রিস্ট ভক্তদের কাছে যিশুর আগমন যেন ধরনীর সব অন্ধকার অস্থিরতা দূর করার আশা।
আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাজশাহীর বাগমারায় ব্যাটারি চুরির অভিযোগে নির্যাতনের শিকার ভ্যান চালক ওমর ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, গত বুধবার বাগমারার ভবানীগঞ্জ উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে ব্যাটারি চুরির অপবাদ দেওয়া হয় ওমর ফারুককে। তাকে আটকে রাখেন সিএনজি সমিতির সদস্যরা। এ সময় সমিতির 20 থেকে 25 জন সদস্য মব সৃষ্টি করে ওমর ফারুককে নির্যাতন করেন। চুরির কথা স্বীকার করাতে 4 হাত পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে নিহতের পরিবার। পরে নির্যাতনের শিকার ওমর ফারুককে মাদক থাকার অভিযোগে 7 দিনের কারাদণ্ড দেন এবং 100 টাকা জরিমানা করেন বাগমারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঁইয়া। কারাগার থেকে ওমর ফারুককে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি যেটা পেয়েছি, শরীরে হালকা বিভিন্ন জায়গাতে কিছু ছোলা দাগ ছিল, ছিলে যাওয়া এরকম, কিন্তু সেটা পুরনো দাগ। পেরে খুললে তো যদি মারে তাহলে তো অবশ্যই সেটা ডিপলি একটা ইনজুর হবে, কিন্তু আমি এরকম কোনো ডিপলি ইনজুরি পাইনি। হুমকির মুখে জীব বৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় গত 1 বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল। সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত, কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি। অভিযোগ রয়েছে, রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র। পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কীভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়। অবশ্যই প্রশাসন আছে, প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত 11 ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা। ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে। সংঘবদ্ধ গাছ চুরি দল প্রায় আনুমানিক 50 থেকে 60 জনের মতো হবে। ওরা গাছ কাটতেছে, গাছ কাটার শব্দ শুনে কিন্তু আমরা ওই পাশে যাই, আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল, এক পর্যায়ে আমরা রাস্তাতে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। সংশ্লিষ্টরা জানান, গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত 7টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ম্য আরও বেড়েছে জুলাই আন্দোলনের পর। সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক, এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র উদ্ধার করুক। আর আমরা বন আইনে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি। এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের। প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। মাঝে মধ্যে বিট অফিসার এসে অনেক সময় হুমকি দেয়, করবো সে করবো। আমরা তো এগুলো তো অনেক সময় শুনে পারি না। আমাদের তো চাকরি করার জন্যে আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলো আমরা সহ্য করে নিতে হয়। দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় 7 থেকে 4 নম্বরে উঠেছে মালয়েশিয়া। রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে সরকারকে নানা উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। দাবি, প্রণোদনা বৃদ্ধি সহ নিশ্চিত করতে হবে অন্যান্য সুযোগ সুবিধাও।
2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখে প্রবাসীরাও। রেমিটেন্স শাটডাউনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার পতনে কাজ করে কফিনের পেরেকের মতো। বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের সময় প্রবাসীরা যেভাবে দেশাত্মবোধের পরিচয় দিয়ে তারা বৈধভাবে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করলো, তাদের যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে সমাধান করা ওটা আসলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2023-24 তুলনায় যদি দেখি, আমরা 2024-25 এটা পাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে 2.80 বিলিয়ন। দ্যাট মিনস অলমোস্ট ডাবল। প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনকে আমরা যদি কনভিনিয়েন্সটা দিতে পারি রেমিটেন্স পাঠানোর, আমার দৃঢ় বিশ্বাস হুন্ডির থেকে যদি 2-5 পয়সা রেট কমও হয় তাও তারা ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাবে, কারণ প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, প্রত্যেকেই দেশকে ভালোবাসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করে রেমিটেন্স প্রবাহ। গেল 1 বছরের হিসাবে মালয়েশিয়া থেকে পাঠানো রেমিটেন্সের অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 20 ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 15.9% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জুলাই থেকে গত নভেম্বর পর্যন্ত 5 মাসে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে $3.32 বিলিয়ন, যা 2023-24 অর্থ বছরে ছিল 1.6 বিলিয়ন। রেমিটেন্স পাঠানো দেশগুলোর তালিকায় 7ম অবস্থান থেকে মালয়েশিয়া উঠে এসেছে 4র্থতে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে সরকারকে বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোতে নজর দেওয়ার আহ্বান প্রবাসীদের। যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদের টাকা 100% নিরাপত্তা আছে। আমি নেত্রকোনা জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে সম্মাননা পেয়েছি, তাতে আমি একজন প্রবাসী হিসাবে গর্বিত। সরকারি প্রণোদনা 2.5% বৃদ্ধির পাশাপাশি আরও কিছু জরুরি সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি প্রবাসীদের। এতে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর প্রতি বাংলাদেশিদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন রেমিটেন্স হাউসের সংশ্লিষ্টরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগ মুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল আকাশযানটি। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারায় হাইমানা নামক অঞ্চলে পাওয়া যায় ধ্বংসাবশেষ। তবে ঘটনাটির পেছনে নাশকতার সংখ্যা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়ার সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল হাদ্দাদ ও তার সফর সঙ্গীরা। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে সিরিয়া সরকার। সোমবার আলেপ্পো শহরে গোষ্ঠীদের যোদ্ধাদের সাথে ব্যাপক সংঘর্ষের পর সংঘাত থামানোর সমঝোতা হলেও বিরোধ মেটেনি। সংঘাতের কারণ চুক্তি অনুযায়ী এসডিএফ বিদ্রোহীদের এখনও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেনি সারা সরকার। এর কারণ সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের আপত্তি। সরকার আর এসডিএফ বিদ্রোহীদের এই বিরোধ এখনও মেটানো না গেলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। বিদ্রোহীদের হামলায় আবারও অস্থিতিশীলতার শঙ্কায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সোমবার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির আলেপ্পো শহর। সংঘাতের মূল কারণ গেল বছর আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসীন আহমেদ আল শারার সই করা একটি চুক্তি। মার্চে সই করা চুক্তি অনুযায়ী রাষ্ট্রের মূল সামরিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার কথা ছিল এসডিএফ এর সদস্যদের। বছর শেষ হবার আগে এই চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও নানা জটিলতায় আগায়নি সে প্রক্রিয়া, যার নেপথ্যে রয়েছে সিরিয়ার অতি ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। শুরু থেকে এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে তুরস্ক। বিদ্রোহী গোষ্ঠীটির সাথে তুরস্কের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তুলে এই বিষয়ে দামেস্কের সব প্রস্তাব নাকচ করে আসছে আঙ্কারা। এমনকি বিদ্রোহী গোষ্ঠীটির সাথে সমঝোতায় আসতে তাদের 50,000 সদস্যকে 3টি ডিভিশনে ভাগ করে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করে আসছে তুরস্ক। উল্টো এসডিএফ এর কাঠামো পুরোপুরি ভেঙে দেওয়ার পক্ষে মত দেয় আঙ্কারা। বিদ্রোহী গোষ্ঠী ও সরকারের মাঝে ক্রমশ ঘোলাটে হয়ে আসা পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার দামেস্কে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার পৌঁছানোর কিছু সময় পরই আলেপ্পো শহরের 2টি এলাকায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা।
বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ আপাতত সংঘাত থামাতে রাজি হওয়ায় আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়ার পরিস্থিতি এখন শান্ত। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি বিষয়ক কোনো সমাধান না হলে আবার ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তুরস্কের হস্তক্ষেপের পাশাপাশি উত্তর ও পূর্বের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা, ওই অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা নিয়ে দ্বন্দ্বের মতো আরও বেশ কিছু কারণে সমঝোতায় আসতে বেগ পেতে হচ্ছে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষকেই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছেন আলোচিত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার লন্ডনে বিক্ষোভ চলাকালে সন্ত্রাসবাদ আইনে আটক করা হয় তাকে। বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। যুক্তরাজ্যে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশনের জেলবন্দি অধিকার কর্মীদের সমর্থনে পোস্টার বহন করার অভিযোগ আনা হয়েছে গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে। ইসরায়েলি সমরাস্ত্র নির্মাতা ইলবিট সিস্টেমসের সাথে সম্পৃক্ততার অভিযোগে লন্ডনে একটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করছিল দ্য প্রিজনার্স ফর দ্য প্যালেস্টাইন নামের একটি সংগঠন, যাতে অংশ নিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। চলতি বছর ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদ আইনে নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। এরপর থেকেই সংগঠনটির সঙ্গে জড়িতদের ধরপাকড় শুরু করে যুক্তরাজ্য পুলিশ। নিজের দেশেই স্বাধীনভাবে হাঁটতে পারেন না আফগান স্পিনার রশিদ খান। কাবুলে ব্যবহার করতে হয় বুলেট প্রুফ গাড়ি। এক সাক্ষাৎকারে কেভিন পিটারসনের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি ভাগাভাগি করেছেন বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার। সেই পরিস্থিতি থেকে বিশ্ব ক্রিকেটে নিজস্ব পরিচয় তৈরি করেছে আফগানিস্তান। রশিদের কাছে নিজের ক্রিকেট জীবন রূপকথার মতোই। আইপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের দ্য 100 সবখানেই রশিদ খান সমান জনপ্রিয়। বর্তমানে দুবাইকে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়েছেন তিনি। সেখান থেকে আফগানিস্তানে যাতায়াত করতে সুবিধা হয় বলেই থাকছেন সেখানে। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে ৮-৭ গোলে হারিয়ে কারাবো কাপের সেমিতে আর্সেনাল। নিয়মিত সময়ের খেলা 1-1 সমতায় ছিল এমিরেটস স্টেডিয়ামে। ঘরের মাঠে এই দিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। আর আগের ম্যাচে একাদশে 8 পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। একে একে প্রথম 7 পেনাল্টি শুট আউটে সফল হয় দুই দলই। অষ্টম স্পট কিকেও সফল হয় আর্সেনাল। তবে এবারও ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। তাতে কারাবো কাপের সেমিফাইনাল নিশ্চিত করে গানাররা। কারাবো কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী 14 জানুয়ারি প্রথম লেগে আর 3 ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুই দল। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।